তো আমরা মি লার্নিংয়ের পক্ষ থেকে 10 থেকে 20তম গ্রেডের যে জব প্রস্তুতির লাইভ ক্লাস শুরু করেছি। তো তার ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের ম্যাথের 3 নম্বর ক্লাস, ঠিক আছে? তো বিগত দিনের মতোই আজকেও আমরা একটা পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান করব। তো আপনারা সবাই আস্তে আস্তে জয়েন করেন, আমরা একটু পরেই লাইভটা শুরু করি, ঠিক আছে? তো আপনারা আস্তে আস্তে সবাই একটু জয়েন করেন, আমি 1 মিনিট ওয়েট করি। সবাই মোটামুটি জয়েন করলে আমরা শুরু করে দেবো, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমরা এই কোয়েশ্চেনটা সলভ করব। আচ্ছা, তো আপনারা যারা যারা আছেন তারা একটু আমাকে জানাবেন যে আমার সাউন্ড ঠিক আছে কিনা এবং সব লেখা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে? এবং কোয়েশ্চেন আমি সলভ করব, আপনারাও অ্যান্সার দিবেন, আপনারাও আমার সাথে সাথে সলভ করবেন এবং কমেন্টে একটু জানাবেন যে কোনটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তো আপনারা যারা যারা আছেন একটু জানান যে আমার সাউন্ড কি ঠিকঠাক আছে কিনা, আমি একটু চেক করি, এবং বোর্ডের লেখা কি ঠিক মতো দেখা যাচ্ছে কিনা একটু জানেন। হ্যালো, আচ্ছা, তো আশা করি যে আপনারা আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছেন। আচ্ছা, তারপরে আমি আরেকবার একটু চেক করি। ওকে, ঠিক আছে। তো চলেন আমরা আজকে ক্লাসটা শুরু করি। তো আমাদের প্রথম প্রশ্ন দেখেন, আজকেও আমরা একটা পূর্ণাঙ্গ কোয়েশ্চেন সলভ করব, অর্থাৎ বিগত বছরে আসছে এরকম সম্পূর্ণ একটা কোয়েশ্চেন, কোনো স্পেসিফিক টপিক না, সব মোটামুটি সব টপিকে এখানে থাকবে। পাটিগণিত, বীজগণিত, জ্যামিতির যা যা হচ্ছে এই কোয়েশ্চেনে আছে মোটামুটি সবগুলোই আমরা সলভ করার চেষ্টা করব। তো চলেন শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন খেয়াল করেন, কি বলা হয়েছে যে শতকরা বার্ষিক কত হার সুদে 1 বছরের সুদ আসলের 1/5 হবে, ঠিক আছে? মানে আসল বলতে আসলে কি বোঝাচ্ছে? আসল বলতে হচ্ছে আপনি যেই টাকাটা রাখছিলেন, ঠিক আছে, যেই টাকাটা ব্যাংকে প্রথমে রাখা হয়েছে সেটা হচ্ছে আসল। তো 1 বছরের সুদ কত হবে? আসলের 5/1 অংশ। তো এখানে যেহেতু আমাকে সরল বা চক্রবৃদ্ধি কোনো কিছু বলে নাই, তো আমরা এটাকে সরল মুনাফার সূত্র দিয়ে করব, মানে আমরা এটাকে সরল মুনাফার হিসাবে ধরে নিচ্ছি। তো খেয়াল করে দেখেন, আমরা সরল মুনাফার সূত্র জানি I is equal to PNR, রাইট? I is equal to PNR। তো এই সূত্রে আপনার আই এর পরিচয় কি দেখেন, আই হচ্ছে আপনার মুনাফা, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরে আপনার কি পরিমাণ মুনাফা জমা হয়েছে। পি কি? পি হচ্ছে এখানে আপনার মূলধন, পি হলো এখানে আপনার মূলধন, বা এটাকে আপনি আসলও বলতে পারেন, অর্থাৎ প্রথমে যেই টাকাটা জমা রাখা হয়েছে, যে টাকাটা প্রথমে ব্যাংকে জমা রাখা হয়েছে সেটা হচ্ছে আপনার আসল। এন কি? এন হচ্ছে আপনার সময়, ঠিক আছে? এখন সময়টা আপনি কিভাবে কাউন্ট করবেন? যদি বলা হয় যে মুনাফার হারটা বছর হিসাব করা হচ্ছে, যে বছরে মুনাফার হার এত%, তাহলে এখানে এন এর যে সময়টা এটা অবশ্যই আপনার বছরে কাউন্ট করতে হবে। যেমন এখানে এন এর মানটা হলো 1 বছর, ঠিক আছে? আচ্ছা, আর কি? আর হচ্ছে আপনার মুনাফার হার, মুনাফার হার। সো এটা সাধারণত বার্ষিক মুনাফার হার দেয়া থাকে, অর্থাৎ বছরে মুনাফার হারটা কত কত %। তো খেয়াল করে দেখেন, এইখানে বলা হচ্ছে যে 1 বছরে আপনার যে সুদ বা 1 বছরের যে মুনাফা সেটা কি হবে? আসলের 5/1 অংশ। তো খেয়াল করেন এখানে আপনার মুনাফাটা কত? মুনাফাটা হলো আপনার আই। তো এই আইটা কি হবে? আসলের 5/1 অংশ। তাহলে এখানে আসলটা কত? আসলটা হলো পি। তাহলে আই সমান কি হবে? আই সমান হবে পি এর 5/1 অংশ, মানে p/5 বলা যেতে পারে, ঠিক আছে? তাহলে i is equal to হবে p/5, যেহেতু বলছে যে সুদ আসলের 5/1 অংশ, তাহলে আসল হলো p, তাহলে p এর 5/1 অংশ হচ্ছে i, মুনাফা। তাহলে খেয়াল করেন i এর জায়গায় যদি আমি p/5 বসাই দিই, সমান কি থাকে? p। আর এখানে n এর মানটা কত দেখেন, যেহেতু বলছে 1 বছর, তার মানে n এর মানটা হলো 1। আর এখানে বলছে যে কত হারে, মানে সুদের হারটা আপনাকে বের করতে বলছে, অর্থাৎ আরটা আপনাকে বের করতে বলছে, আর এর মানটা বের করতে বলছে।
তো এখানে খেয়াল করেন, এখানে আপনার পি পি কাটাকাটি যাচ্ছে, তাহলে এই পাশে থাকতেছে শুধু 1/5 সমান r, অর্থাৎ r এর মানটা কি পাওয়া যাচ্ছে 1/5, তার মানে হলো 0.2। তাহলে আর এর মানটা পাওয়া যাচ্ছে 0.2। এখন দেখেন এইখানে কিন্তু সবকিছু পার্সেন্টেজে দেওয়া আছে, রাইট? এখানে সবকিছু পার্সেন্টেজে দেওয়া আছে, তার মানে আর এর যে মানটা আসছে এটাকে কিন্তু আপনার 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করলে আপনি পার্সেন্টেজে পেয়ে যাবেন। তাহলে এটাকে যদি 100 দিয়ে গুণ করেন তাহলে কত চলে আসতেছে 20%, ঠিক আছে? তার মানে এখানে আর এর ভ্যালুটা কত 20%। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে গ। তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। তো এবারে চলেন আমরা পরের প্রবলেমে যাচ্ছি। সো এটা সিম্পল একটা ম্যাথ ছিল, সরল মুনাফার যে সূত্র সেটা দিয়ে কিন্তু এটা হয়ে গেল। তো এবারে চলেন আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। পরের কোশ্চেনটা আপনারা একটু দেখেন, এটাও আপনার সিম্পল একটা পার্সেন্টেজের প্রশ্ন এখানে দেওয়া আছে। বলা হচ্ছে যে 144 কোন সংখ্যার 40%। তো আপনারা যারা যারা আছেন তারা একটু কমেন্টে জানান যে এটার অ্যান্সারটা কি হবে। 144 কোন সংখ্যার 40%, এটা একটু আপনারা কাইন্ডলি জানান। আচ্ছা, আমি একটু কমেন্টগুলো এখান থেকে দেখি। ওকে, আচ্ছা আপনারা একটু এটার অ্যান্সারটা দেন যে 144 কোন সংখ্যার 40%, একটু বলেন। এটা খুবই সিম্পল একটা পার্সেন্টেজের অঙ্ক, তাই না? তো আমরা যদি ধরে নেই যে সংখ্যাটা হলো এক্স, যে 144 হলো এক্স এর 40%, ঠিক আছে? এক্স এর 40%, তাহলে এক্স এর 40% হচ্ছে 144। খেয়াল করেন, বলা হচ্ছে যে আপনার 144 কোন সংখ্যার 40%। তা আমি ধরলাম যে সংখ্যাটা হলো এক্স, তাহলে এক্স এর 40%, তাহলে এক্স এর 40% মানে কি বলেন? আচ্ছা, 144টা আমি ধরেন ওই পাশে লিখি, 144। তাইলে এক্স এর 40%, এটার মানেটা কি? মানে হলো এক্স ইন্টু 40%, এক্স গুণ 40%। এখন দেখেন 40% মানে কি 40/100, রাইট? তাহলে সমান 144। তাহলে এখান থেকে বলেন এক্স এর মান কত হবে? এক্স সমান হবে 100, ওই পাশে গুণ হবে যেহেতু এখানে নিচে আছে, তাহলে 100 ইন্টু 144/40। তাহলে এখান থেকে কত আসতেছে দেখেন, যদি আমি 20 দিয়ে ভাগ করি তাহলে 20 দুগুণে 40, এখানে হবে 5 20 100। এখানে ভাগ করলে কত আসতেছে আপনার 7 দুগুণে 14, 2 দুগুণে 4, তার মানে কত আসতেছে 5 দুগুণে 10, 5 7 35, তাই না? 5 দুগুণে 10, 5 7 35 আর 1 36, 360। তার মানে অ্যান্সারটা হবে 360, অর্থাৎ 2 এর গ, ঠিক আছে? অ্যান্সারটা হবে গ, অর্থাৎ 144 হচ্ছে 360-এর 40%। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। ওকে, এবারে চলেন পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে দেখেন কি বলা হচ্ছে যে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে, চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘোরে? কোশ্চেনটা একটু ভালোভাবে খেয়াল করেন। বলছে যে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে, 1 মিনিটে 12 বার ঘুরে, তাহলে 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘোরে? কত ডিগ্রি ঘোরে? আপনাকে কিন্তু এটা বলে নাই যে 5 সেকেন্ডে কতবার ঘুরে, আপনাকে বলছে কত ডিগ্রি ঘোরে। এখন খেয়াল করেন, একটা চাকা যদি একবার ঘুরে, ধরেন এটা একটা চাকা, একটা বৃত্তাকার চাকা, এখন চাকাটা যদি একবার যদি ঘুরে তাহলে বৃত্তের পরিধির সমান পথ অতিক্রম করে, ঠিক আছে? বৃত্তের পরিধির সমান পথ অতিক্রম করে। আচ্ছা, এখন বলছে যে চাকাটি প্রতি মিনিটে 12 বার ঘুরে। এখন দেখেন একবার যদি চাকা ঘুরে তাহলে চাকাটা কত কোণ অতিক্রম করে বলেন তো? একবার যদি পুরো চাকাটা ঘুরে, দেখেন আপনি যদি এখানে খেয়াল করেন কোণ আমরা কিভাবে পরিমাপ করি। ধরেন এটা একটা লাইন, এখান থেকে যদি আপনি এইভাবে যান তাহলে তো আপনি কোণ পরিমাপ করতে, যেমন এটা একটা কোণ, তাই না? তো এইভাবে যদি আপনি পুরা এই পর্যন্ত ঘুরে আসেন, অর্থাৎ একটা পুরা বৃত্ত যদি কমপ্লিট করেন, তাহলে আপনার কোণটা কত হয়? 360 ডিগ্রি হয়। তার মানে এই যে একটা চাকা, এই চাকাটা কত কোণ আসলে তৈরি করছে? 360 ডিগ্রি কোণ তৈরি করছে। তার মানে একটা চাকা যদি একবার ঘুরে তাহলে সে আসলে 360 ডিগ্রি কোণ অতিক্রম করে।
তাইলে একবার ঘুরলে 360 ডিগ্রি, তাহলে 12 বার যদি ঘুরে তাহলে কত ডিগ্রি কোণ অতিক্রম করবে? 12 × 360 ডিগ্রি, 12 × 360 ডিগ্রি কোণ অতিক্রম করবে। তো এখন বলা হইতেছে প্রতি মিনিটে 12 বার ঘুরে, আপনাকে 5 সেকেন্ডে কয়বার কত ডিগ্রি ঘুরে সেটা বের করতে বলছে। এখন দেখেন প্রতি মিনিট, 1 মিনিট বলতে আমরা কি বুঝি? 60 সেকেন্ড। তার মানে 60 সেকেন্ডে অতিক্রম করে, 60 সেকেন্ডে অতিক্রম করে এত ডিগ্রি। কোশ্চেনটা আরেকবার দেখেন, বলছে যে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে, তাহলে প্রতি মিনিট মানে কি? 60 সেকেন্ড। এখন চাকা যদি একবার ঘুরে তাহলে 360 ডিগ্রি অতিক্রম করে, তাহলে যদি 12 বার ঘুরে তাহলে 12 × 360 ডিগ্রি অতিক্রম করে, তাহলে চাকাটা 60 সেকেন্ডে অতিক্রম করে এত ডিগ্রি। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে কতটুকু যাবে? 1 সেকেন্ডে কতটুকু অতিক্রম করবে? 12 × 360/60। তাহলে 5 সেকেন্ডে কতটুকু অতিক্রম করবে? 5 সেকেন্ডে অতিক্রম করবে 12 × 360 × 5/12, সরি 60। তাহলে এখানে দেখেন 5 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে এখানে 12 আসতেছে, তাহলে 12 কাটা, তাহলে এখানে কত আসতেছে? 360 চলে আসতেছে। ঠিক আছে, তার মানে অ্যান্সারটা হচ্ছে আপনার 360, অর্থাৎ 5 সেকেন্ডে এই চাকাটা 360 ডিগ্রি অতিক্রম করে। দেখেন এটা কি বুঝতে পারছেন কিনা? 5 সেকেন্ডে চাকাটা 360 ডিগ্রি অতিক্রম করে, এটা কি আপনারা বুঝতে পারছেন কিনা একটু জানান। আচ্ছা আরেকবার আমি বলি তাইলে। এখানে বলা হচ্ছে যে একটি চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে। এখন এটা মনে রাখবেন যে একটা চাকা পুরো একটা বৃত্ত মানে হলো 360 ডিগ্রি, তাহলে একটা চাকা যদি একবার ঘুরে, একবার পুরা ঘুরে, তাহলে 360 ডিগ্রি কোণ অতিক্রম করে। তো এখানে বলছে চাকাটা 12 বার ঘুরে, তাহলে 12 বার ঘুরলে 12 × 360 ডিগ্রি কোণ অতিক্রম করবে। তো এইটা অতিক্রম করে কতক্ষণে? প্রতি মিনিটে, মানে 1 মিনিটে। তাহলে 1 মিনিট মানে কি? 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডে অতিক্রম করে এত ডিগ্রি। আপনাকে বের করতে বলছে 5 সেকেন্ডে কত ডিগ্রি অতিক্রম করে। তাহলে 60 সেকেন্ডে এত ডিগ্রি, তাহলে 1 সেকেন্ডে করবে এত ডিগ্রি, আপনার 60টা এ পাশে ভাগ হয়ে যাবে। তাহলে 5 সেকেন্ডে কতটুকু করবে? 5টা আবার ওই পাশে গুণ হয়ে যাবে। তাহলে এখান থেকে চলে আসলো 360 ডিগ্রি, অ্যান্সার হবে 360 ডিগ্রি। তো আশা করি এটা বুঝতে পারছেন। না বুঝলে একটু জানেন, ঠিক আছে? না বুঝলে একটু কমেন্ট করেন। আচ্ছা চলেন এবার সামনে আগেই। আপনারা একটু জানেন, ঠিক আছে? যদি না বুঝেন কোথাও একটু জানেন, আমি বুঝাই দেবো, যতবার চান বুঝাই দেবো। আচ্ছা এবারে চলেন 4 নম্বর প্রশ্নে। বলা হচ্ছে যে a ≠ 0 হলে a ইনভার্স 1 তার ইনভার্স 1 এর সঠিক মান কোনটি? ঠিক আছে, খেয়াল করেন, a ইনভার্স 1, এটা খুব সহজ। a ইনভার্স 1 মানে হলো 1/a, ঠিক আছে? এখন দেখেন এই 1/a কে আবার যদি আপনি ইনভার্স করেন, মানে 1/a ইনভার্স 1, কোনো কিছুকে যদি আপনি একবার ইনভার্স করেন তাহলে ওই জিনিসটা উল্টায় যায়। কোনটা দিব? এটা। আচ্ছা তো খেয়াল করেন যে, আচ্ছা আপনারা একটু জানেন যে লেখা কি ক্লিয়ার আছে কিনা, মানে লেখা কি ঠিক মতো দেখা যাচ্ছে কিনা একটু জানেন, ঠিক আছে? আচ্ছা তো খেয়াল করেন যে কোনো কিছুকে যদি আপনি একবার ইনভার্স করেন তাহলে কিন্তু ওই জিনিসটা উল্টায় যায়। তাহলে ওইটাকে যদি আবার ইনভার্স করেন তাহলে কি আবার উল্টায় যাবে। তাহলে 1/a ইনভার্স 1 এটা মানে কি হবে বলেন তো? এই জিনিসটা আবার উল্টায় যাবে। তাহলে 1/a যদি উল্টায় যায় তাহলে কি আবার a পাওয়া যায়, তার মানে অ্যান্সার হবে a। তো এটা আপনি এভাবেও চিন্তা করতে পারেন যে a এর পাওয়ার -1 তার পাওয়ার আবার -1। এখন আমরা জানি যে একটা জিনিসের উপর যদি পাওয়ার থাকে তার উপরে যদি আরেকটা পাওয়ার থাকে, পাওয়ার গুণ হয়ে যায়, রাইট? তাহলে এখানে পাওয়ার কত আছে? -1, তাহলে গুণ যদি হয় -1 × -1 গুণ করলে কত হবে? 1 হয়ে যাবে। তার মানে a এর পাওয়ার 1, অ্যান্সার হবে a। সো এভাবেও আপনি চিন্তা করতে পারেন। তার মানে এটার অ্যান্সার হবে a। এটা খুবই সিম্পল একটা প্রশ্ন ছিল, 4 এর অ্যান্সার হবে ঘ। আচ্ছা এবারে দেখেন
কি বলা হচ্ছে যে a টু দি পাওয়ার m/n এটা কত, a টু দি পাওয়ার m/n এটার মানটা কত। এখন খেয়াল করেন যে a টু দি পাওয়ার m/n এটাকে আমি এরকম লিখতে পারি যে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার 1/n এরকম লিখতে পারি। পাওয়ারটা খেয়াল করেন, পাওয়ারটা আছে কি m/n। এখন এইটাকে যদি আমি এইভাবে লিখি নিশ্চয়ই কোনো সমস্যা নেই, কারণ পাওয়ার পাওয়ার গুণ হবে, পাওয়ার পাওয়ার যদি গুণ হয় তাহলে mটা 1/n এর সাথে গুণ হলে কি হবে m/n হয়ে যাবে, রাইট? তাইলে এভাবে আমি লিখতে পারি। আচ্ছা, এখন দেখেন যদি কোনো কিছুর পাওয়ার হিসেবে এরকম 1/, কোনো কিছু থাকে সেটাকে চাইলে আমি এরকম লিখতে পারি যে এখানে যেহেতু 1/n আছে এটাকে আমি এরকম লিখতে পারি যে n মূল, ঠিক আছে, এরকম লিখতে পারি। ধরেন আমরা কিউবিক রুট পড়ছি না, কিউবিক রুট অর্থাৎ এই যে এই জিনিসটা ধরেন a, ঠিক আছে, এর কিউবিক রুট, কিউবিক রুট আর হলো আপনার এই জিনিসটা কিন্তু আলাদা। এইটা মানে হলো রুট এ একটা জিনিস তার সাথে 3 গুণ করা হয়েছে, রুট এ একটা জিনিস তার সাথে কি করা হয়েছে 3 গুণ করা হয়েছে। বাট এইটা মানে হলো কিউবিক রুট, ঠিক আছে, কিউবিক রুট। এইটার মিনিংটা হলো এই যে এ আছে না, এর পাওয়ারটা হলো 1/3, মানে এই যে রুটের পেটের ভিতর যে জিনিসটা আছে সেটা পাওয়ারে 1/, আকারে চলে আসবে। এখানে পেটের ভিতর কি আছে 3 আছে, তাহলে এর পাওয়ার কত হবে 1/3 হয়ে যাবে, বুঝতে পারছেন? সো যদি এরকম থাকে যে nth রুট, অর্থাৎ মনে করেন যে nth রুট অফ a, তাহলে কি হয়ে যাবে এর পাওয়ার হয়ে যাবে 1/n। আমরা যে বর্গমূল করি অর্থাৎ মনে করেন যে রুট ওভার 4, এটা আমরা কি বলি 2 বলি না, 2 বলি না। এইখানেও কিন্তু আসলে একটা রুটের পেটের ভিতর একটা জিনিস আছে সেটা হলো 2, এই যে 2, ঠিক আছে। শুধু রুট মানেও কিন্তু এইটা, বুঝতে পারছেন? শুধু রুট আর হচ্ছে এই জিনিসটা কিন্তু একই কথা। এটা মানে হলো 4 এর পাওয়ার হাফ, 4 এর পাওয়ার হাফ। এখন দেখেন 4 মানে কি, 4 মানে আবার হলো 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার তার পাওয়ার হাফ। এখন আপনি যদি পাওয়ার পাওয়ার গুণ করেন তাহলে হাফ আর 2 গুণ করলে কত হবে 1 হবে, তার মানে 2 এর পাওয়ার 1 চলে আসে, তার মানে 2, বুঝতে পারছেন? তার মানে আমরা যে শুধু রুট করি ধরেন রুট 9, এইটা মানে আসলে কি, এটা মানে হচ্ছে এইটা, এই যে, বুঝতে পারছেন? ওকে, তাহলে এখানে খেয়াল করে দেখেন এখানে যেহেতু এই জিনিসটা আছে a টু দি পাওয়ার m/n, তাহলে এটাকে আমি লিখতে পারি a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার 1/n, ঠিক আছে। তাহলে a টু দি পাওয়ার m হলো একটা জিনিস তার উপরে পাওয়ার আছে 1/n, তার মানে a টু দি পাওয়ার n এর a টু দি পাওয়ার m এর n মূল করা হচ্ছে এখানে, তাই না? তাহলে এই যে স্মল nটা এটা রুটের পেটের ভিতর থাকবে, তার মানে এখানে অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে আপনার এইটা, এই যে এটা, বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা জানেন? তাহলে a টু দি পাওয়ার m/n এটার অ্যান্সার হচ্ছে এইটা। এটাকে বলা হয় nth রুট, nth রুট, nth রুট। যখন আপনার 3 থাকে রুটের ভিতর এটাকে বলা হয় কিউবিক রুট, যখন আপনার 2 থাকে এটার একটা নাম আছে, এটাকে বলা হয় স্কোয়ার রুট, স্কোয়ার রুট বা বাংলায় যেটাকে আমরা বলি বর্গমূল, ঠিক আছে। স্কোয়ার মানে হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে আপনার এই যে 2 এখানে আসছে। কিউবিক মানে হচ্ছে কি, আমরা 3 বলি, তাহলে কিউবিক এই যে এখানে কিন্তু পেটের ভিতর 2 আর 3 আসছে। তাহলে nth রুট মানে হলো কি আসবে, এই রুটের পেটের ভিতর n আসবে, আর রুটের পেটের ভিতর যে থাকবে সেই কিন্তু পাওয়ারে 1/, আকারে চলে আসবে, ঠিক আছে। তার মানে এটা হলো a টু দি পাওয়ার m এর পাওয়ার 1/n। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবারে চলেন সামনে আগাই। পরের কোশ্চেনটা দেখেন, এটা খুবই সিম্পল। বলছে নিচের কোনটি রাশির গড় নির্দেশ করে, নিচের কোনটি রাশির গড় নির্দেশ করে, মানে গড়, অ্যাভারেজ। গড় বলতে আমরা আসলে কি বুঝি? ধরেন আপনাকে বলল যে 1 2 3 4 চারটা সংখ্যা, এই চারটা সংখ্যার গড় কত, ঠিক আছে, এই চারটা সংখ্যার গড় কত, তাহলে আপনি কি করবেন, চারটা সংখ্যা যোগ করবেন, চারটা সংখ্যা আপনি যোগ করবেন, তারপর এটার আপনি ভাগ করবেন। কত দিয়ে ভাগ করবেন? এখানে যেই কয়টা সংখ্যা আছে ওই নাম্বারটা দিয়ে ভাগ করবেন। তো এখানে চারটা সংখ্যা আছে, তার মানে কি করবেন, আপনি 4 দিয়ে ভাগ করবেন, তাই না? তাহলে কি করা হচ্ছে যে যেই রাশিগুলো আমার থাকবে সেগুলো যোগ করতে হবে, তাকে যোগফলটাকে কি দিয়ে ভাগ করতে হবে, যেই কয়টা রাশি আছে মানে রাশির সংখ্যা সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে কোন অপশনটা হবে, রাশির সমষ্টি বাই রাশির সংখ্যা, এটা হবে আপনার কারেক্ট অ্যান্সার। এইটা করলে আপনি যে কোনো রাশির গড় বের করতে পারবেন, ঠিক আছে।
ওকে, এটা খুবই সিম্পল। এবারে চলেন পরের প্রশ্নে যাই। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে নিচের কোনটি সঠিক, এটার অ্যান্সার দেন দেখি। নিচের কোনটি সঠিক, এটার অ্যান্সারটা বলেন দেখি। ত্রিকোণমিতি কে কে ভালো পারেন? একদম সরাসরি ত্রিকোণমিতির সূত্র একটু বলেন যে এটা অ্যান্সার কি হবে। আচ্ছা, খেয়াল করেন। সো এখানে ত্রিকোণমিতির সূত্র, সরাসরি ত্রিকোণমিতির সূত্র আমরা জানি। তো ত্রিকোণমিতির স্কোয়ারের মোটামুটি আমাদের প্রাথমিক 3টা সূত্র আছে। একটা হচ্ছে আপনার এরকম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা একটা সূত্র। তারপরে আছে আপনার সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, এটা একটা সূত্র। তারপরে আছে আপনার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা সমান 1। তো স্কোয়ারের এই 3টা সূত্র আছে। এখন আপনি দেখেন যে এই সূত্রটা থেকে কি লেখা যায়, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1। তাহলে আমি যদি বাম পক্ষে সেক স্কোয়ার থিটা রাখি, তাহলে টেন স্কোয়ার থিটাটা কি ডান দিকে চলে যাবে। সো বামে যেহেতু এটা মাইনাস আছে, ডান পাশে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে। তার মানে সেক স্কোয়ার থিটা সমান আমি কি বলতে পারি, 1 প্লাস টেন স্কোয়ার থিটা। খেয়াল করেন, 1 প্লাস টেন স্কোয়ার থিটা। টেন স্কোয়ার থিটাটা এই পাশে মাইনাস আছে, ডান দিকে যদি যায় তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে 1, ডান দিকে 1 আছে, প্লাস টেন স্কোয়ার থিটা। তাহলে এটা কোথায় আছে, এটা আছে নাকি, এই যে সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস টেন স্কোয়ার থিটা। বাকিগুলো কিন্তু মিলতেছে না। দেখেন সেক স্কোয়ার থিটা সমান 1 মাইনাস, না এটা তো হবে না। তারপরে আপনার টেন থিটা সমান কস থিটা বাই সাইন থিটা বলছে, বাট টেন থিটার মান হয় উল্টা। আমরা জানি টেন থিটা সমান কি, টেন থিটা সমান হলো সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। তাহলে এটাও হবে না। তারপর বলছে সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা সমান 1, না এখানে যদি যোগ হইতো, যদি যোগ হইতো তাহলে এটা ঠিক হইতো। তার মানে এটাও ভুল। তাহলে অ্যান্সার হচ্ছে আপনার এটা, সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস টেন স্কোয়ার থিটা। এটা হচ্ছে আপনার সরাসরি ত্রিকোণমিতির সূত্র, কাজে লাগবে এখানে। ঠিক আছে, ওকে। একজন ভাইয়া বলছে ডি বলছে, তারপরে আবার এ বলছে। আচ্ছা, এটা হচ্ছে এ ভাইয়া, এটা ডি না, এ হবে। আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ অ্যান্সার দেওয়ার জন্য। তো এবার আসেন, কি বলছে যে এক্স অনুপাত ওয়াই এর ব্যস্তানুপাত কি হবে, ব্যস্তানুপাত এক্স অনুপাত ওয়াই। তো ব্যস্তানুপাত মানে হচ্ছে আপনার উল্টায় যাওয়া। ঠিক আছে, দেখেন এক্স অনুপাত ওয়াই, এটা মানে হচ্ছে, এটা মানে হলো আপনার এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই। তো এটার ব্যস্তানুপাত মানে হলো এই জিনিসটা উল্টায় যাওয়া, মানে ইনভার্স বলতে পারেন আপনি। তাহলে এটা উল্টায় গেলে কি হবে, ওয়াই বাই এক্স হবে, ওয়াই বাই এক্স হবে। তাহলে ওয়াই বাই এক্সকে আপনি কি বলতে পারেন, ওয়াই অনুপাত এক্স বলতে পারেন। ঠিক আছে, তার মানে অ্যান্সার হবে কি, ওয়াই অনুপাত এক্স। ব্যস্তানুপাত মানে হচ্ছে উল্টানো, ব্যস্তকরণ করা মানে হচ্ছে উল্টানো। আচ্ছা, তাহলে এখানে অ্যান্সারটা হবে ওয়াই বাই এক্স। ঠিক আছে, ওয়াই বাই এক্স। ওকে ওকে, তারপরে আসেন পরের কোশ্চেনে যাই। কি বলছে যে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 7 সমান 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 হলে এক্স এর মান কত। ঠিক আছে, আচ্ছা, তো এটা হচ্ছে সূচক চ্যাপ্টারের একটা কোয়েশ্চেন, সূচকের একটা সিম্পল কোয়েশ্চেন এখানে দিছে। 2 টু দি পাওয়ার এক্স প্লাস 7 সমান 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2। সো এই ধরনের প্রশ্ন যদি থাকে, আপনি কি করবেন, দুই পাশের এই যে নাম্বারটা আছে না, এই নাম্বারটাকে আপনি সেম বানাবেন, নাম্বারটাকে আপনি একই বানাবেন। ঠিক আছে, কারণ দুইটা নাম্বার যদি সেম হয়, ধরেন আপনার এ টু দি পাওয়ার এম সমান ধরেন এ টু দি পাওয়ার এন। সো এই যে আপনার নাম্বার দুইটা সেম আছে না, নাম্বার দুইটা যদি সেম হয় এবং এই দুইটা যদি সমান হয়, তাহলে পাওয়ারগুলোও আপনি সমান দেখাতে পারেন, অর্থাৎ এম ইজ ইকুয়াল টু এন, এটা বলতে পারেন। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি এই যে নিচের যে নাম্বার দুইটা, এই দুইটা যদি আমি সেম বানাইতে পারি, তাহলে উপরের যে পাওয়ারগুলো আমি সমান দেখাইতে পারবো। এবং দেখেন পাওয়ারের মধ্যে কিন্তু এক্স আছে, তাহলে ওইখান থেকে চাইলেই কিন্তু আমি এক্স এর মানটা বের করতে পারি। তো এইটার অ্যান্সারটা কি হবে একটু জানান আমাকে। তো কি আছে দেখেন, 2 টু দি পাওয়ার
এক্স প্লাস 7 সমান আছে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2। তাহলে এখান থেকে কি বলা যায় দেখেন 2 টু দি পাওয়ার এক্স প্লাস 7, এখানে 4কে কি লেখা যায়, 4কে লেখা যায় 2 এর স্কোয়ার, 4কে লিখতে পারি 2 এর স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার তার পাওয়ার কত এক্স প্লাস 2। তাহলে এখান থেকে কি আসে দেখেন 2 টু দি পাওয়ার এক্স প্লাস 7, এখানে পাওয়ার পাওয়ার গুণ হবে, তাহলে 2 এর সাথে গুণ করলে কত হয় 2 টু দি পাওয়ার 2 এর সাথে এক্স প্লাস 2 যদি গুণ করেন তাহলে হবে 2x প্লাস 2 দুগুণে 4, 2x প্লাস 4। তাহলে দেখেন এইখানে 2 এর পাওয়ার হলো এক্স প্লাস 7, এইখানে 2 এর পাওয়ার কত 2x প্লাস 4, তাহলে পাওয়ার দুইটা কি সমান হবে, যেহেতু একই সংখ্যার পাওয়ার, সো পাওয়ার দুইটা সমান হবে। তাহলে এখান থেকে কি বলা যায় যে এক্স প্লাস 7 সমান 2x প্লাস 4। তাহলে এখান থেকে খেয়াল করেন যদি আমি 2xটাকে বাম পাশে নিয়ে আসি অথবা xটাকে যদি ডান পাশে নেই আর এই 4টাকে যদি বামে নিয়ে আসি, তাহলে এখানে আছে আপনার 7, 4টাকে বামে নিয়ে আসলে বিয়োগ হয়ে যাবে কারণ ওই পাশে যোগ আছে, আর ওই পাশে কি আছে, ওই পাশে আছে 2x, এই পাশে আছে প্লাস x, ওইটা ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে আসতেছে হচ্ছে 3 আর এখানে আসতেছে x, তার মানে x এর মান হলো 3, x এর মান 3, তার মানে গ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, গ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা সিম্পল একটা সূচকের ম্যাথ। ঠিক আছে, এই ধরনের আপনাকে অনেক ম্যাথ দিতে পারে। ধরেন আপনাকে এরকম বললো যে 3 টু দি পাওয়ার 2x সমান 27 টু টু দি পাওয়ার x, এটা আপনাকে দিল, বা x প্লাস 2 ধরেন এটা দিল আপনাকে। তাহলে কিভাবে করবেন, এই 27টাকে আপনি 3 এর পাওয়ার হিসেবে লিখতে পারেন, যেখানে আপনার 3 টু দি পাওয়ার 2x সমান কি হবে 27 মানে কি 3 এর কিউব, 3 এর কিউব মানে কি 27, তাহলে 3 এর কিউব এর পাওয়ার x প্লাস 2। তাহলে এখানে কি আসে দেখেন 3 টু দি পাওয়ার 2x, এখানে আসবে আপনার 3 দিয়ে গুণ করলে 3 টু দি পাওয়ার 3x প্লাস 6। তাহলে এরপর আপনি কি লিখবেন, যেহেতু একই জিনিসের পাওয়ারগুলো সমান হবে, অর্থাৎ 2x সমান হবে 3x প্লাস 6, এখান থেকে যোগ বিয়োগ করে আপনি x এর মানটা বের করতে পারবেন। ঠিক আছে, ওকে। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে আপনার 3। তাহলে এইটাকে আমি আলাদা করে রাখি। এটা আর কি আমি দেখালাম, এই টাইপের কোশ্চেন আসতে পারে। আচ্ছা, এবারে চলেন পরের কোশ্চেনে যাই। বলা হচ্ছে যে 1 প্লাস 2 প্লাস 3 এভাবে চলতে চলতে n পর্যন্ত। ঠিক আছে, এটা একটা ধারা। এটা কি, এটা হচ্ছে একটা ধারা। এখন এটা কি ধরনের ধারা? সাধারণত দুই ধরনের ধারা হয়, একটা হলো সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। এখন সমান্তর ধারা কি জিনিস? সমান্তর ধারা হলো, সমান্তর ধারা হচ্ছে আপনার পরপর দুইটা পদের মধ্যে একই পার্থক্য থাকবে এমন যে ধারাগুলা, তারা হচ্ছে সমান্তর ধারা। যেমন আমি যদি এক্সাম্পল দিই, ধরেন 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 এইভাবে ধরেন চলতেছে। ঠিক আছে, এখন খেয়াল করেন পরপর দুইটা পদ যদি আমি চিন্তা করি, এখানে আপনার 3 মাইনাস 1, 3 থেকে 1 যদি বাদ দিই তাহলে কত আসে, 2 আসে। 5 থেকে যদি আমি 3 বাদ দিই 2 আসে। 7 থেকে যদি আমি 5 বাদ দিই তাহলে 2 আসে। তার মানে পরপর দুইটা পদের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটা কিন্তু সেম আছে। পার্থক্যটা কত? পার্থক্যটা হচ্ছে আপনার 2। বুঝতে পারছেন? তাহলে এরকম সেম পার্থক্য যদি থাকে তাহলে এই ধারাকে বলা হবে সমান্তর ধারা। আচ্ছা, এখন তাহলে খেয়াল করেন উপরে যে ধারাটা দেয়া আছে, এটা হচ্ছে আপনার 1 থেকে শুরু করে যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে 1 2 3 4 এভাবে n পর্যন্ত। তাহলে এটা কিন্তু অবশ্যই একটা সমান্তর ধারা। খেয়াল করেন 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এভাবে আপনার n পর্যন্ত। n এর মান কত সেটা আমরা জানি না। তো খেয়াল করেন যে 2 থেকে যদি 1 বাদ দেন তাহলে 1 হয়, 3 থেকে যদি 2 বাদ দেন 1 হয়। ঠিক আছে, মানে সামনের পদ মাইনাস পিছের পদ করলে যদি সবসময় সেম পার্থক্য থাকে তাহলে সেটাই হলো আপনার সমান্তর ধারা। আচ্ছা, এখন সমান্তর ধারার যোগফল বের করার একটা সূত্র আছে। ধরেন এখানে আপনার 1 থেকে শুরু করে n পর্যন্ত। এখন n এর মান আমি জানি না, এখানে অনেকগুলো সংখ্যা হইতে পারে। সো এখানে যতগুলা সংখ্যা আছে সব যদি আমি যোগ করি, সেই যোগফলটা কত হবে? ধরেন আপনাকে বললো যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, মানে 1 থেকে 4 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? সো এটা তো খুবই সিম্পল।
এটা হচ্ছে আপনার 10, এটা আপনি এমনিই বের করতে পারলেন। বাট আপনাকে যদি বলা হয় যে 1 থেকে শুরু করে ধরেন 500 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তাদের যোগফল কত, ঠিক আছে, তখন ডেফিনেটলি আপনি তো এইভাবে একটা একটা করে যোগ করতে পারবেন না, আপনার ডেফিনেটলি কোনো একটা সূত্র দরকার, ঠিক আছে। তো এইটা যেহেতু একটা সমান্তর ধারা, সমান্তর ধারার যোগফল, সমান্তর ধারার যোগফল বের করার যে সূত্রটা সেটা হচ্ছে আপনার এরকম, সাধারণত n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, এইটা হলো আপনার সমান্তর ধারার যোগফল বের করার সূত্র। এখানে কার পরিচয় কি আমি বলি, এখানে আপনার এনটা হলো যে আপনার কতগুলা পদ আছে, এন হচ্ছে আপনার পদ সংখ্যা, এখানে কয়টা পদ আছে, ঠিক আছে, এন হচ্ছে আপনার পদ সংখ্যা, টোটাল কয়টা পদ আছে। এটা কি, এ হচ্ছে আপনার প্রথম পদ বা আদি পদ বলতে পারেন, প্রথম পদ, ঠিক আছে। আর ডিটা হলো সাধারণ অন্তর, সাধারণ অন্তর মানে হলো সাধারণ বিয়োগফল, মানে এই যে আপনার পরপর দুইটা সংখ্যার মধ্যে যে পার্থক্যটা সেটা হলো আপনার ডি। যেমন এখানে আপনি 2 থেকে যদি 1 বাদ দেন তাহলে আপনার পার্থক্য কত হয়, 1 হয়। 3 থেকে যদি 2 বাদ দেন পার্থক্য 1 হয়। এরপরে আপনার 4 আছে, 4 থেকে যদি 3 বাদ দেন তাহলে পার্থক্য 1 হবে। তো এই যে দুইটা পরপর দুইটার মধ্যে যে পার্থক্য বা বিয়োগফল সেটাই হলো আপনার সাধারণ অন্তর। তাহলে আমাদের এই ধারাটার ক্ষেত্রে ডি এর মান কত, ডি এর মান হলো 1, ডি এর মান 1। আচ্ছা, আর এন এর মান তো এন, যেহেতু এখানে এন সংখ্যক পদ আছে সো এন নিয়ে কোনো কিছু করা যাবে না। আর এ হলো আপনার প্রথম পদ, সো এখানে আপনার ধারাটা 1 থেকে শুরু হয়েছে, তাহলে প্রথম পদটা কি হবে, প্রথম পদটা হবে 1। এখন তাহলে আপনি এই যোগফলটা বের করেন, কি আসে দেখেন, n/2 এর মান হলো আপনার 1, তাহলে এখানে থাকবে 2 প্লাস n-1, ডি এর মান কত, ডি এর মান হলো 1, তাহলে 1। তাহলে এখানে কত আসতেছে দেখেন, n-1 প্লাস 2, তাহলে কত আসে, n+1 আসে, n+1 আসে, আর আগে একটা n আছে আর নিচে কত 2, তার মানে n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2, এটাই হচ্ছে অ্যান্সার। n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2, এটাই হচ্ছে অ্যান্সার। তো এটা একটু মনে রাখতে পারেন যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2। আচ্ছা, এখানে n লেখা, এটা হচ্ছে আপনার 2 হবে, ঠিক আছে। এখানে একটু ভুল লেখা হয়েছে, মানে টাইপিংয়ে ভুল হয়েছে, এটা হচ্ছে আপনার 2 হবে, ঠিক আছে। এখন এইটা দিয়ে আপনি চাইলে এই জিনিসটাকে যাচাই করতে পারেন যে 1 থেকে 4 পর্যন্ত যে যোগ করলাম এই যোগফলটা কি আসলে 10 হয় কিনা, তাহলে তো বুঝবো যে ফর্মুলা ঠিক আছে। তো খেয়াল করেন, এই ধারাটা যদি আমি চিন্তা করি 1 থেকে 4 পর্যন্ত, তাহলে আপনার এর মান কত, মানে প্রথম পদ কোনটা, 1, সাধারণ অন্তর কত, মানে ডি কত, 1, মানে পরপর দুইটা পদের পার্থক্য। এখানে আপনার এন এর মান কত বলেন তো, এন এর মান কিন্তু এখানে 4, কারণ এখানে 4টা পদ আছে, 1 থেকে শুরু করে 4 পর্যন্ত কি 4টা পদ। তাহলে এখন যদি আপনি এখানে সূত্রের মধ্যে মান বসান, এন এর মান হলো 4, তাহলে আপনার 4/2, দেখেন এন এর মান 4, তাহলে 4/2, এখানে কত হবে 2 ইন্টু 1, তাহলে 2 প্লাস n-1, তার মানে কত 4-1, আর ডি এর মান তো 1, ওইটা লেখার দরকার নেই। তাহলে এখানে কত আসতেছে দেখেন, এখানে আসতেছে আপনার 2, এখানে আপনার 3 আর 2 5, তাহলে 2 ইন্টু 5 কত হয় 10, ঠিক আছে। তাহলে আমরা দেখেন এই ফর্মুলা দিয়ে কিন্তু করতে পারলাম। এখন এখানে যে ফর্মুলাটা বের করছি এটা দিয়ে হয় কিনা দেখেন, এন এর মান হচ্ছে আপনার 4, তাহলে এখানে বসান যে 4 ইন্টু 4+1 ডিভাইডেড বাই 2, দেখেন কত আসে, এখানে কত আসছে দেখেন 5, 4 5 20, 20/2, তার মানে 10। তার মানে আমাদের ফর্মুলা কিন্তু ঠিক আছে, ঠিক আছে। আমি এটা দিয়েও করে দেখাইলাম, এটা দিয়েও করে দেখাইলাম, তার মানে আমাদের ফর্মুলা কিন্তু ঠিক আছে যে 1 থেকে শুরু করে n পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে তাদের যোগফলটা কি হবে, n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তো আশা করি এইটা আপনারা বুঝতে পারছেন, এই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে,
তো এবারে আমরা পরের কোয়েশ্চেনে যাচ্ছি। কি বলছে যে কোনো ত্রিভুজের দুইটি কোণ 10 ডিগ্রি এবং 80 ডিগ্রি হলে ত্রিভুজটি কি হবে? একটা ত্রিভুজের দুইটা কোণ 10 ডিগ্রি এবং 80 ডিগ্রি। তো আমরা জানি যে ত্রিভুজের তিনটা কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তার মধ্যে একটা 10 ডিগ্রি আর একটা 80 ডিগ্রি। এটা হচ্ছে কিন্তু 80, ঠিক আছে? এটা 40 না 80। তাহলে দুইটা কোণ যদি 10 এবং 80 হয়, তাহলে আরেকটা কোণ কত? আমি 180 থেকে বিয়োগ করলেই পেয়ে যাব যে 180, মোট হলো 180। সেখান থেকে বাদ যাবে কত? 10 আর 80-র যোগফলটা বাদ যাবে। যেহেতু দুইটা কোণ, একটা 10 আর একটা 80, তাহলে বাদ গেলে কত থাকে দেখেন? 180 মাইনাস 90, তার মানে 90 ডিগ্রি থাকে। তার মানে ত্রিভুজের আরেকটা কোণ কি? 90 ডিগ্রি। তাহলে কোনো ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, সেই ত্রিভুজকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তার মানে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে সমকোণী। 11-র অ্যান্সার হবে খ। তো আপনারা একটু জানেন যে সব কিছু বুঝতেছেন কিনা, এটা কি বুঝতে পারছেন কিনা বলেন? আপনার দুইটা কোণ দেয়া আছে, একটা ত্রিভুজের দুইটা কোণ দেয়া আছে। 180 থেকে যদি ওই দুইটার যোগফলটা যদি আপনি বাদ দেন, তাহলেই কিন্তু আপনি 3 নাম্বার কোণটা পেয়ে যাচ্ছেন। সো 3 নাম্বার কোণটা এখানে 90 ডিগ্রি, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। ওকে, আচ্ছা এবার আসেন পরের কোশ্চেনে যাই। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে যে a প্লাস 1/a সমান 3 হলে a কিউব প্লাস 1/a কিউবের মান কত? সো এটা আপনার ঘনর যে সূত্র আছে, আমরা a প্লাস b হোল কিউবের ফর্মুলা জানি, ওইটা অনুযায়ী করা যাবে। তো এখানে বলছে a প্লাস 1/a সমান 3। আচ্ছা দেখেন, a কিউব প্লাস 1/a কিউব, এটার ফর্মুলা কত? এটার ফর্মুলা কি? ফর্মুলা আপনি কীভাবে বের করবেন যদি আপনি ভুলে যান ফর্মুলা? তাইলে a প্লাস বি হোল কিউব, এটার ফর্মুলাটা আপনি মনে করেন। a প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, ঠিক আছে? তো এটাকে চাইলে আপনি এরকম লিখতে পারেন যে a কিউব আর বি কিউবটা যদি সামনে আনেন, বি কিউব, এই দুইটা থেকে যদি আপনি 3ab কমন নেন, 3ab যদি কমন নেন, তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে a আর ওইখানে থাকবে b, a প্লাস বি। তাহলে এখান থেকে যদি এই যে 3ab ইন্টু a প্লাস বি, এটা যদি আপনি বাম দিকে নিয়ে আসেন, তাহলে কি বিয়োগ হয়ে যাবে না? তাহলে এইখানে কি থাকবে দেখেন? a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, a প্লাস বি, এইটা সমান কি হবে? a কিউব প্লাস বি কিউব, ঠিক আছে? তাহলে a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হলো এটা, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে দেখেন তো এইখানে কি আসবে? এখানে a কিউব প্লাস 1/a কিউব, তাহলে এটা কত হবে? a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3ab, তাহলে 3 ইন্টু, এখানে a মানে হলো a আর b মানে হলো এখানে 1/a, তাহলে 1/a ইন্টু কি হবে? a প্লাস b, তার মানে a প্লাস 1/a। খেয়াল করেন এখানে ফর্মুলা কি? a কিউব প্লাস b কিউব সমান কত? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো আমাদের এইখানে a মানে a, এই ফর্মুলা অনুযায়ী যদি চিন্তা করি, a মানে a আর b এর জায়গায় এখানে কি আছে? 1/a আছে। এখানে 1/a কিউব না, তো এটাকে তো চাইলে আপনি এরকম লিখতে পারেন যে 1/a হোল কিউব, 1/a হোল কিউব। তার মানে b এর জায়গায় কি আছে? 1/a আছে। তাহলে ফর্মুলা কি? a প্লাস b হোল কিউব, তার মানে a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3ab, তার মানে 3 ইন্টু a ইন্টু b, b মানে 1/a ইন্টু কি হবে? a প্লাস b, তার মানে কি? a প্লাস 1/a, ঠিক আছে? আচ্ছা, তাহলে কত আসে মানটা দেখেন? a কাটা যাচ্ছে, তাহলে এখানে আপনার a প্লাস 1/a, এটার মান দেয়া আছে কত? 3। তাহলে 3 এর কিউব মাইনাস এখানে আছে 3 ইন্টু a প্লাস 1/a, a প্লাস 1/a মানে 3, তাহলে 3 ইন্টু 3। খেয়াল করেন এখানে a প্লাস 1/a এর মান দেয়া আছে, তাহলে a প্লাস 1/a হোল কিউব, তার মানে কি 3 এর কিউব মাইনাস কি হবে? এই যে 3 ইন্টু এটার মানও 3, তাহলে 3 ইন্টু 3, তাহলে 3 এর কিউব মানে হলো 27, ঠিক আছে? আর 3 3 9, ঠিক আছে? তাহলে এটা কত আসে? 18 চলে আসে। 8 9 17, 18 চলে আসে। তার মানে অ্যান্সারটা হবে কত? 18।
12-র অ্যান্সার হবে ঘ। ঠিক আছে, ক্লিয়ার এটা ভাই? এটা কি বুঝতে পারছেন কিনা বলেন? অ্যান্সার হচ্ছে 18। তাহলে এই ধরনের অঙ্ক আসলে আশা করি আপনারা করতে পারবেন। এখানে আপনার a কিউব প্লাস 1/a কিউবের মানটা দেয়া থাকতে পারে, সেখান থেকে আপনার a প্লাস 1/a এর মানটাও কিন্তু বের করতে বলতে পারে, এটাও কিন্তু বের করতে বলতে পারে। তবে ওইটা একটু টাফ হয়ে যায়, মানে এমসিকিউর জন্য একটু টাফ হয়ে যায়। ওইটা হচ্ছে আপনার সিকিউ, আপনার হচ্ছে যদি রিটেনের কোয়েশ্চেন হয় তখন হচ্ছে আপনার ওইটা ঠিক আছে, যে আপনার a কিউব প্লাস 1/a কিউবের মানটা দেওয়া আছে, সেখান থেকে আপনার a প্লাস 1/a এটা বের করলো। এটা একটু মানে ক্যালকুলেশনটা একটু বড় হবে আর কি। এটা যেমন আমরা এক লাইনে করে ফেলতে পারলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আসেন 13। 13 কি বলছে দেখেন, কোন সংখ্যার 1/2 অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটির 2/3 অংশ হবে। তাহলে সংখ্যাটি কত? মানে একটা সংখ্যার 1/2 অংশ মানে কি? সংখ্যাটার অর্ধেক। তাহলে সংখ্যাটার অর্ধেকের সাথে আপনি যদি 6 যোগ করেন তাহলে সংখ্যাটির 2/3 অংশ হবে। তাহলে আমি যদি ধরে নিই সংখ্যাটা হলো x, তাহলে x এর 1/2 অংশ মানে কি? x/2। কোনো সংখ্যার একটা অংশ মানে হলো ওই সংখ্যার সাথে ওই অংশটা গুণ হবে। তাহলে x এর হাফ অংশ, x এর হাফ অংশ, x এর হাফ অংশ মানে কি? x এর সাথে হাফটা গুণ হবে। তাহলে x এর সাথে হাফ গুণ হলে x/2। তাহলে এই হাফ অংশের সাথে যদি আপনি 6 যোগ করেন তাহলে কি হয়? সংখ্যাটির 2/3 অংশ হবে। আমরা যেহেতু সংখ্যাটাকে x ধরছি, তাহলে x এর 2/3 অংশ মানে কি? 2x/3। আমরা যেহেতু সংখ্যাটাকে x ধরছি, তাহলে x এর 2/3 অংশ মানে কি? x এর সাথে 2/3 গুণ হবে, তার মানে কি? 2x/3। তাহলে বলছে সংখ্যাটি কত, মানে x এর মানটা বের করতে হবে। তাহলে চলেন এখানে লসাগু করলেই কিন্তু কাজ শেষ। এখানে আপনার কত আসতেছে, বা আপনি ওইটাকে চাইলে বাম পাশে নিয়ে আসতে পারেন, এই সংখ্যাটাকে চাইলে আপনি বামে নিয়ে আসতে পারেন। তাহলে x/2, অথবা আমি এভাবেই রাখতে পারি, আচ্ছা অসুবিধা নেই, x/2 মাইনাস 2x/3, আর 6টা যদি ও পাশে নেই তাহলে -6 হয়ে যাবে। তাহলে এখানে যদি লসাগু করি 3 দুগুণে 6 হবে, তাহলে এখানে 3 দুগুণে 6, উপরে আসবে 3x, আর এখানে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, -4x সমান আসতেছে -6। তো খেয়াল করেন 3x - 4x মানে হলো -x, আর এখানে আর গুণ করলে কত? -36, +6 আর -6 গুণ করলে -36, তাহলে মাইনাস মাইনাস কাটা, তাহলে x এর মান হলো 36, x এর মান হলো 36, তার মানে অ্যান্সারটা হলো 36। ঠিক আছে, তো বলেন বুঝতে পারছেন কিনা? এগুলো সিম্পল, আপনি কোয়েশ্চেন অনুযায়ী একটা সমীকরণ সাজাবেন, অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এখানে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেই অনুযায়ী সাজাবেন, অ্যান্সার চলে আসবে। ওকে, ইউটিউবে অনেকে কমেন্ট করছে, ওয়ালাইকুম আসসালাম, জি ক্লিয়ার ভাইয়া, মেহেদি হাসান স্বাধীন ভাই বলছে। ওকে ঠিক আছে ভাইয়া, তাহলে এটা বুঝতে পারছেন আশা করি। এবার চলেন সামনে যাই। ওকে ঠিক আছে ভাইয়া, চলেন সামনে আগে। আচ্ছা, এবার একটা লগের প্রবলেম দিছে। তো লগের প্রপার্টি আমরা যদি বুঝি তাহলে এই প্রবলেম খুবই সিম্পল। হ্যাঁ, এগুলো 9-10-এর অঙ্ক। কি বলছে যে লগ, এখানে আপনার লগের বেসটা হলো 5 আর নাম্বারটা হলো কিউবিক রুট অফ 5। এটাকে আসলে পড়া হয় এভাবে, মানে এখানে একটু বড় সংখ্যার জন্য পড়তেছি না। ধরেন আপনার এরকম আছে লগের বেসটা মনে করেন a আর নাম্বারটা আছে মনে করেন b। এটাকে পড়া হয় এভাবে যে লগ b টু দি বেস a। ঠিক আছে, মানে মুখে পড়া হয় এভাবে যে লগ b টু দি বেস a, এখানে বেস বা ভিত্তি মানে হচ্ছে a। ঠিক আছে, আর লগ করতেছেন কার? b এর লগ করতেছেন। ঠিক আছে, আর ভিত্তিটা হলো a। আচ্ছা, এখন আমরা জানি যে লগের নাম্বারটা এবং ভিত্তি যদি সেম হয়ে যায় তাহলে মান কত হয়? 1 হয়। আর যদি এরকম হয় যে এখানে কোনো পাওয়ার আছে, মনে করেন যে আপনার এর উপরে কোনো পাওয়ার আছে, মনে করেন m, ঠিক আছে, তখন কি হয়? এই পাওয়ারটা বাম দিকে চলে আসে, পাওয়ারটা বাম দিকে, অর্থাৎ এই যে এখানে চলে আসবে, অর্থাৎ m ইন্টু লগ এইটা। ঠিক আছে, সো এইটার মান কত? যে লগ a টু দি বেস a, এটার মান 1, তাহলে m ইন্টু 1, তার মানে কত হবে? m হবে। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এটা থাকুক। তো এখানে আপনার যেই ম্যাথটা দিছে যে লগ কার লগ করতেছে?
কিউবিক রুট অফ 5 এইটার লগ করা হচ্ছে এবং বেসটা কত, ভিত্তিটা কত, ভিত্তিটা হলো 5। খেয়াল করেন লগের ভিত্তিটা হচ্ছে 5। আচ্ছা তাহলে দেখেন আমরা এই যে কিউবিক রুট অফ 5 এটাকে কি লিখতে পারি, কিউবিক রুট অফ 5 এটাকে আমরা লিখতে পারি 5 এর পাওয়ার 1/3 এটা লেখা যায়। ঠিক আছে, এই যে কিউবিক রুট অফ 5 একটু আগে আমরা দেখাইছিলাম যে রুটের পেটের ভিতর যে আসবে যে থাকবে সে হচ্ছে কি এই ভিতরের সংখ্যাটার পাওয়ার হিসেবে চলে যাবে, কিন্তু পাওয়ারটা হবে কি 1 আকারে। ঠিক আছে, অর্থাৎ এখানে রুটের পেটের ভিতর 3 আছে, তাহলে 5 এর পাওয়ারটা হবে 1/3। ঠিক আছে, তাহলে খেয়াল করেন যে এখানে ভিত্তি এবং নাম্বার সেম হয়ে গেছে। আর এই যে পাওয়ারটা এটাকে চাইলে আপনি বাম পাশে নিয়ে আসতে পারেন, লগের বামে নিয়ে আসতে পারেন। তাহলে এই যে 1/3টা আপনি লগের বামে নিয়ে আসেন, তাহলে এখানে থাকবে কি লগ, এখানে আপনার বেস 5, এখানে নাম্বারও 5। তাহলে এখানে খেয়াল করেন যে এই যে অংশটা এটার মান কত হবে, এটার মান 1 হবে। তাহলে 1/3 × 1 তার মানে অ্যান্সার কত, 1/3। তার মানে অ্যান্সারটা হবে 1/3। ঠিক আছে, 14 অ্যান্সার হবে খ। বুঝতে পারছেন? এটা কি বোঝা গেছে কিনা? এটা লগের একটা সিম্পল প্রপার্টি। লগের আরও প্রপার্টি আছে, লগের আরও প্রপার্টি আছে। ধরেন আপনার এরকম যদি থাকে যে দুইটা সংখ্যা আপনার গুণাকারে আছে, ধরেন 5 × 3। ঠিক আছে, দুইটা সংখ্যা গুণাকারে একটা লগের ভিতর আছে, এটাকে চাইলে আপনি সেপারেট করতে পারেন যে log 5 প্লাস log 3 এরকম চাইলে আপনি লিখতে পারেন। আবার ধরেন দুইটা যদি ভাগ আকারে থাকে, ধরেন 5/3, তো এটাকে চাইলে আপনি এরকম লিখতে পারেন যে log 5 মাইনাস log 3। তো এরকম লগের আরও অনেক প্রপার্টি আছে, এগুলো হচ্ছে আমরা যখন লগ নিয়ে বিস্তারিত আলোচনা করব তখন আমরা দেখব যে লগের কি কি প্রপার্টি আছে। ঠিক আছে, আপাতত আমাদের এইটার জন্য যা দরকার সেটা আমি বললাম যে আপনার লগের যে ভিত্তি এবং যে নাম্বারটা এই দুইটা যদি সেম হয়ে যায় তাহলে এই জিনিসটাকে আপনি 1 বলতে পারেন। আর যদি এই নাম্বারের উপরে কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারটা বামে চলে আসবে। ঠিক আছে, বামে গুণাকারে চলে আসবে। তাহলে এই যে 1/3টা প্রথমে আমি এখানে বামে গুণাকারে নিয়ে আসলাম, দেন এইটার মান হলো 1, তাহলে অ্যান্সার চলে আসলো আমাদের 1/3। ওকে, সো এটা যদি বুঝতে পারেন তাহলে আমরা সামনে আগাই। আচ্ছা এটা কি হবে বলেন তো? সাইন থিটা সমান 5/13, তাহলে কোসেক থিটা এর মান কত এটা একটু বলেন, এটা কি হবে? অ্যান্সার দেন দেখি। ভুল হইলে কোনো সমস্যা নাই, অ্যান্সার দেন। ভুল সঠিক কোনো সমস্যা নাই। বলেন এটার অ্যান্সারটা কি হবে? এই ভাই এটা তো একবারে সহজ। দেখেন সাইন থিটা হচ্ছে 5/13, সাইন থিটা 5/13 বসে কোসেক থিটা এর মান কত? কোসেক থিটা। তো কোসেক হচ্ছে আপনার সাইনের উল্টা। ঠিক আছে, এগুলো হচ্ছে ত্রিকোণমিতির বেসিক, একটু মনে রাখবেন যে আপনার কোসেক হচ্ছে আপনার সাইনের উল্টা। অর্থাৎ ধরেন সাইন থিটা, ঠিক আছে, এটাকে আপনি চাইলে লিখতে পারেন 1/কোসেক থিটা, কারণ কোসেক হচ্ছে সাইনের উল্টা। কোনটা কার উল্টা বা ইনভার্স এটা একটু মনে রাখবেন। আবার আপনি এভাবেও লিখতে পারেন যে কোসেক থিটা সমান হলো 1/সাইন থিটা, এটাও আপনি বলতে পারেন। ঠিক আছে, তারপরে আপনার কস থিটা হলো আপনার সেক থিটার উল্টা, মানে 1/সেক থিটা। তারপরে আপনার ট্যান থিটা আছে, ট্যান থিটা হলো আপনার কট থিটার উল্টা, 1/কট থিটা। ঠিক আছে, এখন খেয়াল করেন যে সাইন থিটা সমান কি দেওয়া আছে 5/13, তাহলে কোসেক থিটা কি হবে? তো কোসেক যেহেতু সাইনের উল্টা তার মানে কি হবে 1/সাইন থিটার মানটা, সাইন থিটা হলো 5/3, তাহলে 1/5/3। তাহলে 1/5/3 মানে কি? এটা উল্টায় যাবে না, মানে কি 13/5 হয়ে যাবে। বা এটা আপনি এভাবে চিন্তা করেন
যে 1-এর নিচে 5/3 ভাগ আকারে আছে, তো আপনি যদি 1-এর সাথে গুণ আকারে নিয়ে আসেন তাহলে ভগ্নাংশ কিন্তু উল্টায় যায়, তার মানে কত 13/5, তার মানে অ্যান্সারটা হলো 13/5। এগুলো আসলে এত ক্যালকুলেশন করার কিচ্ছু নাই, আপনি যেহেতু জানেন যে কোসেক থিটা হলো সাইনের উল্টা, তাহলে সাইন থিটা যা আছে কোসেক হবে তার উল্টাটা, সাইন থিটা 5/13, কোসেক হবে 13/5, অর্থাৎ 13/5, 13/5, ঠিক আছে, অর্থাৎ 5-এর গ, 15-র গ। সো এইটা আশা করি বুঝতে পারছেন, খুবই সিম্পল ছিল। আচ্ছা, এবারে দেখেন দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, ক্রমিক সংখ্যা বলতে কি বোঝায়, ধরেন 1 2 3 4 এগুলো হলো ক্রমিক সংখ্যা, মানে এক করে বাড়তেছে, ঠিক আছে। তো এরকম দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, অন্তর মানে হলো বিয়োগফল, বর্গের বিয়োগফল যদি 199 হয় তাহলে বড় সংখ্যাটি কত? তো এই ক্ষেত্রে আপনি সংখ্যা দুইটা ধরে নেবেন, মানে এই যে ক্রমিক সংখ্যা দুইটার কথা বলছে, এখানে তো দুইটা সংখ্যার কথা বলছে, দুইটা সংখ্যা আপনি ধরে নেবেন। তাহলে আমি যদি ধরি যে একটি সংখ্যা x, তাহলে আরেকটি সংখ্যা কি হবে বলেন, x + 1, যেহেতু ক্রমিক সংখ্যা বলছে তাহলে হয় এক বেশি হবে অথবা এক কম হবে, ঠিক আছে, মানে এক ডিফারেন্স থাকবে, এটাকে চাইলে আপনি x - 1ও ধরতে পারেন, ঠিক আছে। তাহলে এখানে বড় সংখ্যাটা হলো x + 1 আর ছোটটা হলো x, বাট এরা কি ক্রমিক সংখ্যা। এখন বলা হচ্ছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, বর্গের অন্তর মানে দুইটাকে যদি আমি স্কোয়ার করি, স্কোয়ার করে যদি বিয়োগ করি সেই বিয়োগ ফলটা হবে 199। এটা যদি হয় তাহলে বড় সংখ্যাটি কত? তাহলে আগে আমরা ইকুয়েশনটা সাজাই, যে আপনার এইটার স্কোয়ার, এটার বর্গ মাইনাস এইটার বর্গ, দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর মানে বিয়োগফল সমান কত 199। তাহলে এখান থেকে কি আসে দেখেন, a + b হোল স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ x² + 2 × x × 1 মানে 2x প্লাস 1² মানে 1 মাইনাস x² সমান কত হয় 199। তাহলে এটা কাটা, তাহলে আপনার 2x + 1 সমান থাকতেছে 199, তাহলে আপনার 2x = থাকবে 199 - 1, তার মানে 198। তাহলে আপনার x কত হবে, x হবে 198/2, তার মানে এটা কত আসে 99 আসে, তাই না, 9 × 18, 9 × হ্যাঁ 99 আসে, তার মানে x এর মানটা হলো 99। এখন আপনার কাছে চাইছে বড় সংখ্যাটি কত, তাহলে বড় সংখ্যাটা কত, এখানে x বড় নাকি x + 1 বড়, অবশ্যই x + 1 বড়, তাহলে বড় সংখ্যাটা হলো x + 1। তো x এর মান আমরা পেয়ে গেছি 99, তার মানে কত 99 + 1, দ্যাট মিনস 100। তাহলে এখানে বড় সংখ্যাটা হচ্ছে 100, ঠিক আছে, বড় সংখ্যাটা হচ্ছে 100। তো এখানে আপনার এটাও চাইতে পারে যে ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যাটি কত এটাও কিন্তু আপনার চাইতে পারে, তাহলে ছোট সংখ্যাটা হচ্ছে আপনার 99 আর বড় সংখ্যাটা হলো 100। তো এটা কি বুঝতে পারছেন কিনা একটু জানেন, এটা কি বুঝতে পারছেন কিনা? আচ্ছা, তাহলে চলেন পরের কোয়েশ্চেনে যাই। কি বলা হচ্ছে যে x² - y² + 2y - 1 এর একটি উৎপাদক কি হবে, ঠিক আছে, উৎপাদকীয় বিশ্লেষণের কথা বলছে। সো এটাও দেখবেন যে এই টাইপের অঙ্ক 9-10 বইয়ে আছে, ঠিক আছে, উৎপাদকীয় বিশ্লেষণের যে চ্যাপ্টারটা সম্ভবত 3.3, সম্ভবত জেনারেল ম্যাথ বইয়ের 3.3, ওখানে এই টাইপের ম্যাথ আপনি পাবেন। তো কি আছে +2y - 1, সো এটাকে এমনিতেই উৎপাদকীয় বিশ্লেষণ করে ফেলা সম্ভব। যে দেখেন x², তারপরে এই যে টার্মটা আছে y² + 2y - 1, আমি যদি একটা মাইনাস কমন নেই তাহলে এখানে কি লেখা যাবে y² - 2y + 1 লেখা যাবে, রাইট। দেখেন আপনি যদি মাইনাস কমন নেন, y² এর আগে মাইনাস আছে তাহলে মাইনাস, 2y এর আগে কিন্তু প্লাস আছে, তার মানে এখানে আপনার মাইনাস দিতে হবে যাতে মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস হয়, আর এখানে মাইনাস আছে তাহলে আপনার এখানে প্লাস দিতে হবে যাতে প্লাসে মাইনাসে গুণ হয়ে মাইনাস হয়। তাহলে আমি একটা মাইনাস কমন নিলাম, ঠিক আছে, এই যে জায়গাটা এখান থেকে একটা কি করলাম মাইনাস কমন নিলাম। এখন খেয়াল করে দেখেন y² - 2y + 1 এটা কিন্তু একটা পূর্ণবর্গ রাশি, এটা হচ্ছে আপনার y - 1 হোল স্কোয়ার, এটা কারণ এটা কি দেখেন তো y² আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি -2 ×
ওয়াই ইন্টু ওয়ান, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস কি বি স্কোয়ার ওয়ান স্কোয়ার। তাহলে দেখেন তো এটাই আসতেছে না, ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান। সো এটাই কিন্তু এখানে আছে, দেখেন এটাই কিন্তু এখানে আছে। তার মানে এটাকে আমি কি বলতে পারি, ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে খেয়াল করেন এখানে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যায়। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি বলেন, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, রাইট? তাহলে এখানে মনে মনে চিন্তা করেন যে এ হলো এক্স, এ হলো এক্স আর ওয়াই মাইনাস ওয়ান এটা হলো বি। তাহলে আপনার প্রথমে আসবে এ প্লাস বি, তার মানে এক্স প্লাস বি মানে কত, ওয়াই মাইনাস ওয়ান, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান এটা একটা। আরেকটা কি আসবে, এ মাইনাস বি, তাহলে এ হলো এক্স মাইনাস বি, তো বি মানে হলো ওয়াই মাইনাস ওয়ান, রাইট? বি মানে কিন্তু ওয়াই মাইনাস ওয়ান। এখন দেখেন আমি ব্র্যাকেটের ভিতর মানে লিখছি এই জন্য যে আলাদা করে যাতে বুঝাইতে পারি যে এখানে বি মানে ওয়াই মাইনাস ওয়ান। এখন দেখেন মাইনাস দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে কি আসবে, মাইনাস ওয়াই, আর মাইনাসে মাইনাসে কি প্লাস ওয়ান, তার মানে এখানে আমি কি লিখতে পারি, মাইনাস ওয়াই প্লাস ওয়ান লিখতে পারি। তাহলে মাইনাস ওয়াই প্লাস ওয়ান এটা লিখতে পারি। তাহলে দেখেন এই দুইটাই হলো এই রাশিটার দুইটা উৎপাদক, বাট এখানে বলছে যে এখানে একটা উৎপাদক দেখাতে বলছে আর কি, ঠিক আছে? সো দেখেন কোনটা এদের সাথে মিলে। এই যে আপনার এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান এটা মিলতেছে, এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান, তার মানে এই রাশির একটা উৎপাদক হচ্ছে এটা, আর আরেকটা উৎপাদক হচ্ছে আপনার এটা এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান, বাট এটা কিন্তু এখানে কোথাও নাই, তার মানে অ্যান্সার হবে গ, ঠিক আছে? সো এইটা আশা করি বুঝতে পারছেন, এটা একটা সিম্পল উৎপাদকে বিশ্লেষণ করলেই আমরা কিন্তু উৎপাদক পেয়ে যাচ্ছি। আচ্ছা এবারে চলেন, এটা কি বুঝতে পারছেন কিনা ভাই একটু জানান, একটু জানান দয়া করে যে এটা বুঝতে পারছেন কিনা। আচ্ছা তো এবারে চলেন সামনে আগাই। তো এটাও আপনার একটা বীজগণিতের কোয়েশ্চেন, এক্স প্লাস ওয়াই সমান 12 এবং এক্স মাইনাস ওয়াই সমান 2 হলে এক্স ওয়াইয়ের মানটা বের করতে বলছে। আচ্ছা তো এক্স ওয়াইয়ের কিন্তু সরাসরি সূত্র আছে, সূত্র কি আপনাদের জানা আছে? দেখেন সূত্র হলো এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার, ঠিক আছে? এটা হলো আপনার ফর্মুলা। এটা কোথা থেকে আসছে যদি আপনার সূত্র মনে না থাকে আপনি খুব ইজিলি এটা ডিরাইভ করতে পারেন, বা আপনি এই সূত্রটা মনে রাখবেন যে 4ab সূত্রটা আপনি মনে রাখবেন। 4ab সমান হলো, কারণ এটা অনেক জায়গায় কাজে লাগে, তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে খেয়াল করেন এখানে যদি আপনি 4xy লেখেন তাহলে এখানে কি আসবে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন আপনার দরকার শুধু এক্স ওয়াই, তাহলে এই যে 4টা আপনি ওই পাশে ভাগ করবেন, তাহলে এক্স ওয়াই সমান কি আসে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 এরকম আসে। এখন নিচে যদি কোনো কিছু ভাগ আকারে থাকে আর উপরে যদি একাধিক জিনিস থাকে তাহলে প্রত্যেকের সাথে আলাদা আলাদা ভাগ আকারে নেওয়া যায়, অর্থাৎ এটাকে আপনি এরকম লিখতে পারেন যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বাই 4 মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই 4 এরকম চাইলে আপনি লিখতে পারেন। সো এটাকে আর কি একসাথে এভাবে লেখা হয়েছে যে 4টাকে আপনি কি 2 এর স্কোয়ার লিখতে পারেন। তাহলে এই যে এক্স প্লাস ওয়াই বাই 2 পুরাটার উপরে হোল স্কোয়ার দিচ্ছে, কারণ উপরেও একটা স্কোয়ার আসে আর নিচেও কি একটা স্কোয়ার। এখানে যদি আপনি 4টাকে 2 এর স্কোয়ার লেখেন, মানে এটাও 2 এর স্কোয়ার ওইটাও 2 এর স্কোয়ার, তাহলে এটারে কি লেখা যাবে, এটা লেখা যাবে এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার এরকম লেখা যাবে, ঠিক আছে? আচ্ছা তো এই জিনিসটা এখানে লেখা হয়েছে। তাহলে এখানে মানটা বসাই দেন, তাহলে হয়ে যাবে এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে 12, তার মানে 12/2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হলো 2, তাহলে 2/2 হোল স্কোয়ার। তাহলে কত আসে দেখেন, এখানে 6 কাটাকাটি করলে 6 এর স্কোয়ার মানে 36, আর এখানে আপনার 1 এর স্কোয়ার মানে 1, তার মানে অ্যান্সার হবে 35। সো অ্যান্সার হচ্ছে 35। সো এইটা আশা করি বুঝতে পারছেন।
আচ্ছা, তো এটা যদি বুঝেন তাহলে সামনে আগাই চলেন। দেখেন এখানে যদি আপনার এই সূত্রটা মনে নাও থাকে তাও কিন্তু আপনি করতে পারবেন। যদি আপনার এই সূত্রটা মনে থাকে, এই যে এটা, যে 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। সো এখানে যে এক্স ওয়াই কি চলে আসতেছে, এই পুরা জিনিসটাকে আপনি 4 দিয়ে ভাগ করলে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপরে আপনি যদি এইটা মনে রাখেন তাহলে কিন্তু আপনার এই বড় সূত্র মনে রাখার দরকার নেই, ঠিক আছে? এখান থেকে আপনি 4 দিয়ে ভাগ করেই কিন্তু আপনি এক্স ওয়াইটা নিয়ে আসতে পারেন। এখানেও যদি আপনি বসান, এই যে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াইয়ের মান যদি বসান, একই অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, তো এবারে রম্বসের ক্ষেত্রফল কোনটি? এটা হচ্ছে একদম মুখস্থ, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এটা হচ্ছে আপনার রম্বসের ক্ষেত্রফল। সিমিলারভাবে আপনার অন্য কিছুর ক্ষেত্রফল চাইতে পারে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যে কোনো বাহুর স্কোয়ার, ঠিক আছে? সো এই ধরনের কিন্তু আপনার চাইতে পারে। আচ্ছা, তাহলে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। ওকে, এবারে সামনে আগে চলেন। বলছে √3 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা? এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। √3 একটি অমূলদ সংখ্যা। 9, 10 বইয়ে একটা প্রমাণই আছে যে √3 একটি অমূলদ সংখ্যা। মনে রাখবেন যে রুটের ভিতরে যেই সংখ্যাটা আছে, রুটের ভিতরে যে সংখ্যাটা, সেটা যদি পূর্ণবর্গ না হয়, রুটের ভিতরে সংখ্যাটা যদি পূর্ণবর্গ না হয়, তাহলে ওই রুট করলে কখনো মূলদ সংখ্যা পাওয়া যাবে না, সবসময় অমূলদ সংখ্যা পাওয়া যাবে। ধরেন আপনার রুটের ভিতরে যদি 25 থাকে, 25 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই না? কারণ এটাকে আপনি 5 স্কোয়ার লিখতে পারেন, তাহলে আপনার স্কোয়ার রুট কাটাকাটি গিয়ে 5 থাকবে। তো 5কে কিন্তু আপনি মূলদ সংখ্যা বলতে পারেন। কিন্তু এই যে √3, এই যে রুটের ভিতর 3টা তো পূর্ণবর্গ সংখ্যা না, তাই না? কারণ 3কে যদি আমি রুট করি তাহলে তো এরকম পূর্ণ সংখ্যা পাওয়া যায় না, তাই না? তাহলে এরকম যাকে রুট করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না, এই রুটটা কিন্তু কখনোই আপনার মূলদ হবে না, এটা সবসময় অমূলদ হবে। কারণ এটা দশমিকে একটা ভ্যালু আসবে, 1.73 এরকম একটা ভ্যালু আসবে। সো এটাকে কিন্তু আপনি কোনো ভগ্নাংশ, পূর্ণ সংখ্যার ভগ্নাংশ হিসেবে প্রকাশ করতে পারবেন না, ঠিক আছে? মূলদ সংখ্যা বলতে কি বোঝায়? মূলদ সংখ্যা মানে হলো যেই সংখ্যাগুলোকে আপনি ধরেন p/q এরকম আকারে প্রকাশ করতে পারেন, যেখানে p একটা পূর্ণ সংখ্যা, q একটা পূর্ণ সংখ্যা। ধরেন 3/5, এটাকে আপনি মূলদ বলতে পারবেন, কারণ দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল। কিন্তু এই যে 1.73 বা এই যে √3, এটাই কিন্তু আপনি এরকম দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করতে পারবেন না। সো এটা কিন্তু আপনার মূলদ সংখ্যা হবে না, ঠিক আছে? তার মানে যেই সংখ্যাগুলো রুট করলে পূর্ণ সংখ্যা আসে, ঠিক আছে, ওই সংখ্যাগুলোর যদি রুট থাকে তাহলে এগুলাই শুধুমাত্র মূলদ হবে। বাট রুটের ভিতর যদি পূর্ণবর্গ সংখ্যা না থাকে তাহলে কিন্তু কখনোই এই রেজাল্টটা মূলদ সংখ্যা হবে না, এটা অবশ্যই কি হবে? অমূলদ সংখ্যা হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে এবারে চলেন সামনে আগাই। 21 নাম্বার কি বলছে? যে 15 জন লোক একটি কাজ শেষ করে 3 ঘন্টায়, 5 জন লোক ওই কাজ কত সময়ে শেষ করবে? ঠিক আছে, 5 জন লোক কত সময়ে শেষ করবে? আচ্ছা দেখেন, এটা ঐকিক নিয়মের অঙ্ক। 15 জন লোক কাজটি করে 3 ঘন্টায়, 3 ঘন্টায়। তাহলে একজন লোক কাজটি কতক্ষণে করবে বলেন তো? একজন লোক কতক্ষণে করবে? আচ্ছা, এখানে একটু ঝামেলা হয় মাঝে মধ্যে। কীরকম ঝামেলা? ধরেন আপনাকে বলল যে 5টি কলার দাম ধরেন 20 টাকা, 5টি কলার দাম 20 টাকা। তাহলে একটি কলার দাম কত? একটি কলার দাম কত? আমরা কি করি? এই যে সংখ্যাটা, এই সংখ্যা নিচে ভাগ করি, মানে 20/5 করি, তাই না? মানে যখনই আমি এখানে একটি হিসাব করি তখন এই সংখ্যাটা কি ভাগ আকারে চলে যায়, এটা আমরা করি সব সময়, ঠিক আছে? সো একটি কলার দাম হচ্ছে আপনার 4 টাকা। কিন্তু কখনো কখনো এখানে আপনার ভাগ করা যাবে না, এখানে গুণ করতে হবে। এটা একটু কমন সেন্স খাটাইলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। খেয়াল করেন, 15 জন লোক একটা কাজ করে 3 ঘন্টায়। ওই কাজটা যদি একজন লোক করে তাহলে কি জীবনেও 3 ঘন্টায় শেষ করতে পারবে? 3 ঘন্টায় তো শেষ করতে পারবে না। আপনি যদি এই সিস্টেমে এখন এই 3-এর নিচে 15 ভাগ করেন তাহলে আপনার কত আসবে? 1/5 আসবে। তার মানে কি 0.2, মানে 1 ঘন্টাও না। এটা কিন্তু 1 ঘন্টাও আসতেছে না, ঠিক আছে?
বাট একজন লোক যদি কাজ করে, 15 জন লোক মিলে যেই কাজটা 3 ঘন্টায় করতে পারে, একজন কি সেটা 0.2 ঘন্টায় করতে পারবে? না, একজনের জন্য ডেফিনেটলি 3 ঘন্টার চেয়ে আরও অনেক বেশি সময় লাগবে, তাই তো? আরও অনেক বেশি সময় লাগবে। তাহলে খেয়াল করেন বিষয়টা, যে এখানে কিন্তু আসলে ভাগ করলে চলবে না, এইখানে আপনার গুণ করতে হবে, ঠিক আছে? অর্থাৎ একজন লোক কাজটি করে 3 × 15 ঘন্টায়, অর্থাৎ 45 ঘন্টায়। তাহলে এখন আপনার চাইছে 5 জন লোক কাজটি কত সময় শেষ করতে পারে। তাহলে এখন আবার দেখেন বেড়ে যাচ্ছে 5 জন লোক, তাহলে এখন কিন্তু আবার ভাগ হয়ে যাবে। ধরেন এই অঙ্কটার ক্ষেত্রে এই যে একটি কলার দাম এত, এখন যদি আপনাকে বলে যে তাহলে 3টি কলার দাম কত, তাহলে এখন কিন্তু আপনি এই 4-এর সাথে 3টা গুণ করে দিবেন, তাই না? 3টা গুণ করবেন না, 1-এর পরে 3, তাহলে এই 3টা কিন্তু আপনি এখানে গুণ করে দিবেন। বাট এইখানে এখন আপনাকে বলতেছে যে 5 জন লোক কাজটি কতক্ষণে করে, এখন কিন্তু আপনি গুণ করতে পারবেন না, এখন আপনার ভাগ করতে হবে। কারণ একজন লোক যদি 45 ঘন্টায় করে, 5 জন লোক মিলে কি আরও কম সময় করতে পারবে। তাহলে আপনার এটা হবে কত, 45/5, তার মানে 9 ঘন্টায়। তার মানে 5 জন লোক 9 ঘন্টায় কাজটি করতে পারবে। তার মানে 21-এর আনসার হবে গ। সো এইটা আশা করি বুঝতে পারছেন। সো এটা একটু কমন সেন্স খাটাবেন, তাহলে এই জিনিসটা আসলে বুঝতে পারবেন, ঠিক আছে? যে কোন কেসে আমার ভাগ করতে হবে, কোন কেসে আমার গুণ করতে হবে। ওকে, সো এইটা যদি বুঝে থাকেন তাহলে আমি সামনে আগাই। দেখেন বলছে সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত, এটাও একটা ত্রিকোণমিতিক প্রবলেম, সিম্পল। দেখেন মাইনাস থিটা এটা কি একটা নেগেটিভ কোণ না, একটা ঋণাত্মক কোণ, নেগেটিভ কোণ, নেগেটিভ অ্যাঙ্গেল। এখন নেগেটিভ অ্যাঙ্গেল কিভাবে পাওয়া যায়, বা কোণ আসলে কিভাবে তৈরি হয়, কোণ কিভাবে পাওয়া যায় এটা একটু বলি। দেখেন এটা হলো আপনার এক্স অক্ষ আর এটা হলো আপনার ওয়াই অক্ষ। তো আপনি সবসময় কোণ পরিমাপ করবেন এই এক্স অক্ষ থেকে, ঠিক আছে? এক্সের এটা হলো আপনার ঋণাত্মক এক্স অক্ষ, এটাকে এক্স প্রাইম নাম দেওয়া হয়। আর এটা হলো আপনার ধনাত্মক এক্স অক্ষ, এটা হচ্ছে আপনার শুধু এক্স লেখা হয়। এখন আপনি কোণের মেজারমেন্টটা করা শুরু করবেন এই ধনাত্মক এক্স অক্ষ থেকে, ঠিক আছে? এইখান থেকে যদি আপনি অ্যান্টি ক্লকওয়াইজ যান, ঘড়ির কাঁটার বিপরীতে যদি যান, তখন যে কোণগুলো আপনি পাবেন সেটা হবে পজিটিভ কোণ, মানে ধনাত্মক কোণ। অর্থাৎ ধরেন এই কোণটাকে আপনি চাইলে থিটা বলতে পারেন। অ্যান্টি ক্লকওয়াইজ মানে হলো ঘড়ির কাঁটা যেদিকে ঘুরতেছে, ঘড়ির কাঁটা তো এইভাবে ঘুরে, তাই না? তো আমি ঘড়ির কাঁটার বিপরীতে যাচ্ছি, ঘড়ির কাঁটার বিপরীতে যদি যাই তাহলে যে কোণ পাওয়া যায় সেটা হচ্ছে আপনার ধনাত্মক কোণ। এখন আপনি যদি ঘড়ির কাঁটার দিকে যান, মনে করেন এখানে যতটুকু গেছেন ঘড়ির কাঁটার দিকে ঠিক অতটুকুই গেলেন, তখন যে কোণটা পাওয়া যাবে এটা হবে একটা ঋণাত্মক কোণ বা নেগেটিভ কোণ। সো ঘড়ির কাঁটার দিকে গেলে যে কোণ পাওয়া যাবে সেটা হলো ঋণাত্মক কোণ। সো এটাকে আপনি মাইনাস থিটা বলতে পারেন, ঠিক আছে? এখন দেখেন এই যে 4টা ভাগ আছে না, 4টাকে বলা হয় 4টা চতুর্ভাগ। এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা হলো আপনার দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এইটা চতুর্থ চতুর্ভাগ। তো আমরা যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো জানি, সাইন কস ট্যান কোসেক, তো প্রথম চতুর্ভাগে সব ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ হয়, এজন্য বলা হয় অল পজিটিভ। সব ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ, মানে সাইন কস ট্যান যা কিছু আছে সব কিছুর মান পজিটিভ হবে। দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক এগুলো পজিটিভ, বাকি সব নেগেটিভ। এখানে আপনার ট্যান এবং কট এই দুইটা পজিটিভ, বাকি সব নেগেটিভ। আর এইখানে কি হবে, এখানে আপনার কজ এবং সেক এরা পজিটিভ, বাকি সব নেগেটিভ। অর্থাৎ এই যে মাইনাস থিটা, আপনি যদি কজ মাইনাস থিটা করেন তাহলে এটাকে আপনি লিখতে পারেন শুধু কস থিটা, যেহেতু পজিটিভ হয়। মানে আপনি কোনটা যদি নেগেটিভও নেন সেটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে কজ এবং সেকের ক্ষেত্রে। বাট যদি আপনি এরকম দেখেন যে সাইন মাইনাস থিটা কোনটা কি 4 নম্বর চতুর্ভাগে আছে, তাহলে সাইন মাইনাস থিটা কিন্তু আপনার পজিটিভ হবে না, এটা কিন্তু আগে একটা নেগেটিভ চিহ্ন চলে আসবে, মাইনাস সাইন থিটা হবে। কারণ 4 নম্বর চতুর্ভাগে তো সাইন নেগেটিভ, এখানে শুধু কজ আর সেক পজিটিভ, বাকিগুলো নেগেটিভ, তার মানে সাইনটা কি নেগেটিভ হবে।
যেহেতু মাইনাস থিটা কোনটা 4 নম্বর চতুর্ভাগে, তাহলে সাইন মাইনাস থিটা করলে কি অবশ্যই নেগেটিভ হবে, এই জন্য মাইনাসটা আগে চলে আসবে, মাইনাস সাইন থিটা। সিমিলারভাবে আপনার যদি বলে ট্যান মাইনাস থিটা, এটাও কিন্তু আপনার মাইনাস ট্যান থিটা হবে, ঠিক আছে। বাট যদি আপনার সেক মাইনাস থিটা বলে, সেক মাইনাস থিটা, এটা কিন্তু আবার আপনার পজিটিভ হবে, শুধু সেক থিটা হবে, ঠিক আছে। তার মানে কজ এবং সেক বাদে বাকি যা কিছু আছে সবগুলোর জন্য মাইনাস থিটা করলে কিন্তু আপনার আগে মাইনাস চলে আসবে। তাহলে আমাদের এখানে সাইন মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, ঠিক আছে। এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে এবারে চলেন পরের প্রশ্নে যাই। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে এটা তো আগের মতোই একটা কোয়েশ্চেন, যে এবিসি ত্রিভুজের দুইটা কোণ দেয়া আছে 45 এবং 30, তাহলে সি কোণের মান কত? তো আমরা জানি যে তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি, 180, তার মধ্যে আপনার দুইটা দেয়া আছে, সিটা বের করতে হবে। তো এই পাশে সি রাখলে ওই পাশে আপনার বি আর এ বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস এ মাইনাস বি হয়ে যাবে। সো 180 মাইনাস এ হলো 45 আর বি হলো 30। সো এটা আপনার 75, 180 মাইনাস 75 মানে হলো আপনার 105, তাহলে অ্যান্সার হবে 105 ডিগ্রি। বুঝে গেল? এটা খুবই সিম্পল, সিম্পল অঙ্ক এটা। এবারে চলেন সামনে আগাই। কি বলছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ আর হলে বৃত্তের ক্ষেত্রফল কত? তো বৃত্তের ক্ষেত্রফলের সরাসরি সূত্র আছে পাই আর স্কোয়ার। ধরেন একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার, এটা একদম মুখস্থ জিনিস। সো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, ঠিক আছে। এখানে আপনার অন্য টাইপের কোশ্চেন দিতে পারে, যে আপনার ধরেন ব্যাসার্ধের মান দিয়ে দিল, বললো যে ক্ষেত্রফলের মান কত। ধরেন আপনার বললো যে একটি বৃত্তের ব্যাসার্ধ 2 একক, তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল আপনার হবে আপনার পাই ইন্টু আর স্কোয়ার, তার মানে পাই ইন্টু 2 স্কোয়ার, তার মানে হলো আপনার 4 পাই, ঠিক আছে। অপশনে দিয়ে দিল 4 পাই, 2 পাই, 3 পাই, এরকম কিন্তু কোশ্চেন হয়, ঠিক আছে। অথবা আপনাকে ব্যাসার্ধ না দিয়ে ব্যাস বলতে পারে, ব্যাস। তো ব্যাস কোনটা? ব্যাস হলো এই যে পুরাটা, এটা হলো ব্যাস। ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক, ব্যাসটাকে সাধারণত ডি দিয়ে প্রকাশ করা হয়। সো আর ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার ডি বাই 2। সো আপনার যদি ব্যাস দেওয়া থাকে, ধরেন ব্যাস হলো 4, তাহলে আপনার ব্যাসার্ধ কত হবে? ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু হবে 2, 4-এর অর্ধেক, ঠিক আছে। ওকে, তো এবারে চলেন আমাদের লাস্ট কোয়েশ্চেন আজকের। এটা একটা সেটের কোয়েশ্চেন। বলছে যে এ একটা সেট 1 2 3, বি আর একটা সেট 2 3 7 হলে এ ইন্টারসেকশন বি। এখানে আপনার দুই ধরনের কোয়েশ্চেন থাকতে পারে, এ ইউনিয়ন বি থাকতে পারে, এ ইন্টারসেকশন বি এরকম থাকতে পারে, আরও টাইপের হতে পারে। সো এখানে বলছে এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন মানে হলো যে এই দুইটা সেটের মধ্যে কমন কি কি আছে, মানে কি কি উপাদান এই দুইটা সেটের মধ্যেই আছে। ইন্টারসেকশন বলতে বোঝায় কমন জিনিস, কি কি কমন আছে। তো এখানে খেয়াল করেন যে দুইটা সেটের মধ্যে কমন কি কি আছে। এখানে আপনার 2 দুইটা সেটের মধ্যেই আছে, 3 দুইটা সেটের মধ্যেই আছে, কিন্তু 1 এখানে নাই, আবার 7 এখানে নাই। তারপরে 2 আর 3 হলো কমন, তাহলে এ ইউনিয়ন বি হবে কি? এ ইন্টারসেকশন বি হবে কি বলেন? 2 এবং 3, এই যে 2, 3, এটা হচ্ছে আপনার এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। মানে কমন কি কি আছে, কমন কি কি আছে সেটা নিয়ে আপনার যে সেটটা হবে সেটাই হবে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, তো ধরেন আপনার যদি এরকম বলে যে এ একটা সেট, ধরেন 1 2 3 4, আর ধরেন বি আরেকটা সেট, সেটা মনে করেন যে 3, আচ্ছা 3 না, ধরেন -1 4 3 2, ঠিক আছে, বা ধরেন 9, এটা দিল। তাহলে এখানে বলেন এ ইন্টারসেকশন বি কি হবে?
কি কি এখানে কমন আছে দেখেন, 3 কমন আছে, 4 কমন আছে, আর কিন্তু কোনো কিছু কমন নাই। তাহলে এখানে অ্যান্সার হবে কি 3,4 এটা। তারপরে ধরেন আরেকটা সেট আছে, মনে করেন সেখানে আছে ধরেন 5, 6। তো আপনাকে বললো যে এ ইন্টারসেকশন সি, এটা কত হবে? তো দেখেন এ এর মধ্যে কি আছে 1 2 3 4, সি এর মধ্যে কি আছে 5 6, কোনো কিছু কি কমন আছে? 1 2 3 4 আর এখানে 5 6, কোনো কিছু কিন্তু কমন নাই। সো কমন যদি না থাকে তাহলে এখানে দিয়ে দিবেন এই চিহ্ন। এটা মানে হলো ফাঁকা সেট, মানে সেটের ভিতরে কিছু নাই, ফাঁকা। এখানে যেমন সেটের ভিতর 2টা উপাদান আছে, বাট এখানে হলো সেটের ভিতর কিছু নাই, যেহেতু কমন কিছু নাই, সো এটা হচ্ছে ফাঁকা সেট। সো এটা কি বুঝতে পারছেন কিনা? সো এই টাইপেরও কিন্তু কোয়েশ্চেন হতে পারে। আচ্ছা, তো তাহলে আজকে আমাদের এই 25টা কোয়েশ্চেনই ছিল। তো আজকে তাহলে ক্লাস এই পর্যন্তই থাকলো। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা অন্য কোনো একটা কোয়েশ্চেন সলভ করব, বা ম্যাথের কোনো একটা টপিক, সেটা পাটিগণিত বা বীজগণিত বা জ্যামিতি হতে পারে, কোনো একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।